আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকার নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত। ইতিপূর্বে একটি ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে কিভাবে তোমরা তোমাদের বৃত্তি পরীক্ষায় বাংলা বিষয়ের যে প্রশ্নপত্র সেটি তোমরা খাতায় লিখবে। তো কোর্স টিকার আজকের এই ক্লাসে আমি মূলত তোমাদের সাথে আলোচনা করব যে ইংরেজি বিষয়ের যে প্রশ্নপত্র সেই বিষয়ে তোমরা খাতায় কিভাবে তোমাদের অ্যান্সার লিখবে। তো এটি হচ্ছে মূলত ইংরেজি বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র। আর এটি হচ্ছে ইংরেজি বিষয়ের সেই প্রশ্নপত্রের লেখার যে উত্তরপত্র রয়েছে সেটি। তো সম্পূর্ণ এই ক্লাস জুড়ে আমি পুরো একটি প্রশ্নপত্র তোমাদের সাথে আলোচনা করব। প্রশ্নপত্রের মানবন্টন, প্রশ্নপত্রের যে ধরন সেটি কেমন হবে এবং একই সাথে সেই প্রশ্নপত্রের উত্তর তোমরা কিভাবে করবে সবকিছুই আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থীরা, আমরা প্রশ্নপত্র নিয়ে একটু পরে আলোচনা করছি। প্রথমে আমাদের যে খাতাটি দেওয়া হবে উত্তরপত্র লেখার জন্য, সেই খাতাটি নিয়ে আমরা আলোচনা করি। দেখো, এই হচ্ছে মূলত আমাদের খাতা। ঠিক এরকম একটি খাতা তোমাদেরকে দেওয়া হবে তোমাদের পরীক্ষার যে প্রশ্ন সেটির উত্তর লেখার জন্য। তো তোমরা সাধারণত এরকম খাতা দেখোনি, কারণ ইতিপূর্বে তোমরা বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করোনি। বোর্ড পরীক্ষা বা পাবলিক পরীক্ষার যে সকল খাতাগুলো সেগুলো সাধারণত এরকমই হয়ে থাকে। এখানে উপরে তোমরা যে পেপারটি দেখতে পাচ্ছ এই পেপারটিকে বলা হয় ওএমআর শিট। তো এরকম একটি ওএমআর শিট তোমাদের খাতার সাথে অ্যাটাচ করা থাকবে। এখানে তোমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটি ওএমআর শিট দেখতে পাচ্ছ, কিন্তু তোমরা যখন খাতাটি পাবে তখন সেখানে কালারফুল পেপার পাবে। মানে এই সেম ওএমআর শিটটি তোমাদেরকে রঙিন পেপারে দেওয়া হবে বা রঙিন ডিজাইনে দেওয়া হবে, কিন্তু জিনিসটা ঠিক একই রকম থাকবে। তো এই ওএমআর শিটে তোমাদের যে সকল তথ্যগুলো রয়েছে সেই সকল তথ্যগুলো দিয়ে ফর্ম পূরণটি করতে হবে, এই ওএমআর শিটটি পূরণ করতে হবে। যেমন দেখো, এখানে বলা হয়েছে বিষয় কোড, এরপর রয়েছে রোল নম্বর, এরপর অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা, তোমার যে নাম সেই নাম, এই সকল তথ্যগুলো দিয়ে এই ওএমআর শিটটি পূরণ করতে হবে। তো এটি কিভাবে পূরণ করবে তা কিন্তু আমি ইতিমধ্যেই একটি ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তোমরা এখনো যারা সেই ভিডিওটি দেখোনি অবশ্যই আমাদের কোর্স টিকা চ্যানেল থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারো। তো আমরা এরকম ওএমআর শিটটি পূরণ করব। ওএমআর শিটটি পূরণ করার পরে তারপরে হচ্ছে আমাদের যেই খাতা এরকম দেওয়া থাকবে, খাতায় সাদা পৃষ্ঠা থাকবে, সেখানে আমরা আমাদের উত্তরগুলো ঠিক এভাবে সাজিয়ে গুছিয়ে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে লিখব। শিক্ষার্থীরা, তুমি যখন খাতাটি পাবে তখন তোমার প্রথম কাজ হচ্ছে ওএমআর শিটটি খুব ভালোভাবে পূরণ করা। তারপরে তুমি খাতা দেওয়ার পর তোমার হাতে যথেষ্ট পরিমাণে সময় থাকবে প্রশ্নপত্র তোমার হাতে দেওয়ার আগ পর্যন্ত। তো তুমি তোমার খাতায় খুব সুন্দরভাবে এভাবে পেন্সিল এবং স্কেল দিয়ে মার্জিন টেনে নেবে। এতে করে কিন্তু তোমার খাতার যেই পরিষ্কার পরিচ্ছন্নতা এটি কিন্তু বজায় থাকবে। তো আমরা ঠিক এভাবে প্রতিটি পৃষ্ঠা খুব সুন্দরভাবে পেন্সিল এবং স্কেল দিয়ে মার্জিন টেনে নেব। এর জন্য তুমি সাথে করে পেন্সিল এবং স্কেল নিয়ে যাবে। তো আমরা মার্জিন টেনে এরপরে মূলত আমাদের উত্তর শুরু করব। তো প্রথম থেকে আমি শুরু করছি। দেখো, আমি প্রথমে যেটি বুঝিয়ে দেবো সেটি হচ্ছে বিষয় কোড। তোমাদের কিন্তু অবশ্যই প্রতিটি পরীক্ষার জন্য নির্দিষ্ট একটি ইউনিক বিষয় কোড দেওয়া রয়েছে। যেমন বাংলার জন্য 1, ইংরেজির জন্য 2, গণিতের জন্য 3 এবং বাংলাদেশের বিশ্ব পরিচয় বা বিজ্ঞান এই দুটি সাবজেক্টের জন্য 4 4 বিষয় কোড। তো এই বিষয় কোড তোমরা কোথায় পাবে? তোমাদের যেই পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার দেখো যে রুটিনটি দেওয়া হয়েছে, আমি আশা করছি তোমরা ইতোমধ্যে রুটিনটি সংগ্রহ করেছো। সেখানে কিন্তু তোমাদের বিষয় কোড এখানে লেখা রয়েছে। দেখো, বাংলা বিষয় কোড হচ্ছে 1, ইংরেজি 2, প্রাথমিক গণিত 3, তারপরে বাংলাদেশের বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান হচ্ছে 4। তো তোমাদের ইংরেজি বিষয়ের বিষয় কোড হচ্ছে 2। তো অবশ্যই তোমাকে এই বিষয় কোডটি এখানে লিখতে হবে তোমার খাতায়। এই বিষয় কোড কিন্তু এখানে লিখে নিতে হবে। দেখো, এই যে হচ্ছে বিষয় কোড, তো এখানে আমরা বিষয় কোড লিখবো প্রথমে। এরপরে বিষয় কোডের যেই বৃত্ত সেটি আমরা ভরাট করে দেব। তো আমি এখানে বিষয় কোডটি লিখছি। দেখো দেখো প্রথমে এখানে এই যে খালি জায়গাটা রয়েছে এখানে আমরা লিখবো 2। এই যে আমি 2 লিখলাম। এরপর আমরা কি করব, এই যে 2 যেই বৃত্তটি রয়েছে এই বৃত্তটি আমরা ভরাট করে দিব। তো আমি দেখো এরকম উপরে 2 লিখলাম এবং ভরাট করে দিলাম। তো উপরে খালি জায়গায় তুমি যেই সাবজেক্টে পরীক্ষা দেবে সেই সাবজেক্টের বিষয় কোডটা তুমি লিখে দিবে অঙ্কে। আর তারপর তুমি সেই যে কোড নম্বর যে নিচে যে বৃত্ত দেওয়া রয়েছে সেই বৃত্তটি তুমি ভরাট করে দিবে। তো এটি হচ্ছে আমাদের প্রাথমিক কাজ। এরপর বাকি যে কাজগুলো সেগুলো তো তোমরা ধারাবাহিকভাবে করবে। এরপর আমরা আমাদের উত্তরপত্রে চলে যাব, যেখান থেকে আমরা মূলত আমাদের লেখা শুরু করব। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে আমাদের উত্তরপত্র যেভাবে আছে
আমরা একটু প্রশ্নপত্রটা হাতে নেই, তাহলে আমরা দেখব যে আমাদের কি কি প্রশ্ন এখানে রয়েছে। এটি হচ্ছে একটা নমুনা প্রশ্নপত্র। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ফুল মার্ক হচ্ছে 100 এবং তোমাদের এর জন্য সময় দেওয়া থাকবে 2 ঘন্টা 30 মিনিট। তো এই 2 ঘন্টা 30 মিনিট সময়ের মধ্যে তোমাদেরকে যা যা করতে হবে তা সব কিন্তু এই প্রশ্নপত্রে রয়েছে। প্রথমত তোমাদেরকে ঠিক এরকম একটি টেক্সট দেওয়া হবে, যেমন এখানে হোয়াট ফুড ইজ গুড ফুড, এই যে টেক্সটটি রয়েছে এই টেক্সটটি দেওয়া রয়েছে। এই টেক্সটটি কিন্তু মূলত তোমাদের মূল বই থেকে দেওয়া হবে, যেটিকে আমরা সিন প্যাসেজ বলে থাকি। তো এরকম একটা সিন প্যাসেজ তোমাকে দেওয়া হবে। সিন প্যাসেজ থেকে তোমাকে বলা হবে 1, 2 এবং 3, এই যে তিনটি প্রশ্ন, এই তিনটি প্রশ্নের উত্তর দিতে। প্রথম প্রশ্ন হচ্ছে 1 নম্বরে, যেখানে তোমাদেরকে কলাম ম্যাচিং অ্যাক্টিভিটি দেওয়া হবে। তো কলাম ম্যাচিং অ্যাক্টিভিটিতে তোমাকে বাম পাশের যেই শব্দগুলো রয়েছে বা ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলোর যে মিনিং সেগুলো ডান পাশে রয়েছে কিন্তু এলোমেলো ভাবে দেওয়া রয়েছে। তোমাকে এটি কি করতে হবে, পরস্পর সামনাসামনি লিখতে হবে। তো এটি তুমি কিভাবে করবে, দেখো এই হচ্ছে আমাদের খাতা। তুমি প্রথমে লিখবে যে অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 1, এভাবে তুমি লিখবে। লেখার পর তুমি নিচে একটা টান দিবে। টান দেওয়ার পর তারপর তুমি কি করবে, এ বি সি ডি ই এভাবে সিরিয়াল বাই সিরিয়াল কোন শব্দের সামনে কোনটি বসবে তুমি সেটি মিনিংটা লিখে দিবে। যেমন দেখো এখানে লেখা রয়েছে স্ট্রং। তো স্ট্রং এর অর্থ কি? স্ট্রং এর অর্থ হচ্ছে হ্যাভিং এ লট অফ ফিজিক্যাল পাওয়ার। তো এই যে তথ্যটি দেখো, এই হচ্ছে আমাদের স্ট্রং আর হ্যাভিং এ লট অফ ফিজিক্যাল পাওয়ার, এই যে দেখো এই হচ্ছে আমাদের এই তথ্যের মিল হচ্ছে এখানে গিয়ে মিল হয়েছে, তাই না? তো আমরা কি করব, আমরা সামনাসামনি এভাবে প্রত্যেকটা খুঁজে বের করব এবং বের করে কোনটার সামনে কি হবে ঠিক এভাবে আমরা লিখে দিব। এভাবেই মূলত আমাদেরকে এই যে কলাম এ এবং কলাম বি এটিকে পূরণ করতে হবে। এরপর আমাদের পরবর্তী যে কাজ সেটি হচ্ছে 2 নম্বর প্রশ্ন। 2 নম্বরে আমাদেরকে কি করতে বলা হয়েছে দেখো, মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য গিভেন ওয়ার্ডস। এখানে আমাদেরকে কিছু ওয়ার্ড দেওয়া রয়েছে বা কিছু শব্দ দেওয়া রয়েছে। এই শব্দগুলো দিয়ে আমাদেরকে মিনিংফুল সেন্টেন্স বা অর্থবোধক বাক্য তৈরি করতে হবে। সোজা বাংলায় বাক্য রচনা আমাদেরকে করতে হবে। তো এই যে শব্দগুলো রয়েছে তুমি এগুলো দিয়ে কি করবে, বাক্য গঠন করবে। এতে করে তোমাকে এখান থেকে দেখো 5 মার্ক দেওয়া হবে। তো এই 5 মার্কের অ্যান্সার তুমি কিভাবে করবে, তুমি ঠিক একইভাবে প্রথমে লিখবে অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 1, তারপরে তুমি কি করবে, এখানে সিরিয়াল বাই সিরিয়াল তুমি কোন শব্দ প্রতিটি শব্দ তুলবে খাতায়, তোলার পরে তুমি ক্লোন চিহ্ন দিতে পারো, এরকম ক্লোন চিহ্ন দিতে পারো, অথবা তাহলে তুমি সমান চিহ্ন দিতে পারো। এরকম দিয়ে তুমি সেই শব্দগুলো দিয়ে তুমি বাক্য গঠন করবে। যেমন দেখো এখানে বলা হয়েছে এ নম্বরে আমি লিখেছি বটম, এখানে যে শব্দটি রয়েছে বটম, তো বটম শব্দের অর্থ হচ্ছে নিচে। তো তুমি কি করলে, এখান থেকে বাক্য গঠন করলে এভাবে যে দা ওয়াচার ওয়াজ এট দ্য বটম অফ দ্য জার, পানি এই জার বা পাত্রের একেবারে নিচে রয়েছে। তো ঠিক এভাবে তুমি ওই শব্দটা দিয়ে বাক্য গঠন করবে। যে বাক্যটা তৈরি করবে সেই বাক্যে অবশ্যই তোমার প্রশ্নে যে শব্দগুলো রয়েছে সেই শব্দ থাকতে হবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে বাক্য গঠন করার জন্য তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে সেই শব্দের অর্থ কিন্তু তোমাকে জানতে হবে। তুমি যদি শব্দের অর্থই না জানো তাহলে কিন্তু তুমি বাক্য গঠন করতে পারবে না, আর এর জন্য তোমাকে প্রচুর পরিমাণে ভোকাবুলারি প্র্যাকটিস করে যেতে হবে। তো এখানে 5টি ওয়ার্ড দেওয়া থাকবে, 5টি ওয়ার্ডের বাক্য গঠন তোমরা ঠিক কিভাবে করবে আমি যেভাবে তোমাদেরকে করে দেখালাম ঠিক এই শব্দগুলোই যে আসবে তা কিন্তু নয়। এখানে কিন্তু দেখো আমি লিখে দিয়েছি এটি হচ্ছে একটি নমুনা প্রশ্নপত্র। আমি তোমাদেরকে দেখাচ্ছি যে প্রশ্নপত্রগুলো আসবে সেগুলো তোমরা সমাধান কিভাবে করবে। এরপর দেখো আমাদের 3 নম্বরে যে প্রশ্ন, 3 নম্বরে আমাদের যে প্রশ্ন সেখানে বলা হয়েছে কি যে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন ইন এ সেন্টেন্স অর সেন্টেন্সেস। এখানে আমাদেরকে দেখো 6টি প্রশ্ন করা হয়েছে। এই 6টি প্রশ্নের উত্তর আমাদেরকে লিখতে হবে। এই যে দেখো এ বি সি ডি ই এফ, এখানে মোট 6টি প্রশ্ন করা হয়েছে। এই 6টি প্রশ্ন করা হয়েছে উপরের এই যে টেক্সটটি রয়েছে সিন প্যাসেজ, এই টেক্সটটি থেকে। প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমাকে 3 মার্ক করে দেওয়া হবে। সেক্ষেত্রে 6টি প্রশ্নের জন্য তুমি পাবে কত নম্বর, 18 মার্ক। তাহলে তুমি বুঝতে পারছো যে প্রতিটি প্রশ্নের উত্তর তোমাকে ঠিক কতটুকু লিখতে হবে। শিক্ষার্থীরা ডান পাশে যে মান বন্টন গুলো দেওয়া থাকবে সেই মান বন্টনের দিকে অবশ্যই তোমাকে নজর দিতে হবে, এজন্য যে তুমি ঠিক কতটুকু একটা প্রশ্নের উত্তর লিখবে এটি তুমি মান বন্টন দেখলে বুঝতে পারবে। তো এই প্রশ্নের উত্তর আমরা মূলত একটি সেন্টেন্স অথবা দুই তিনটি সেন্টেন্সের মধ্যে লিখে দিব। তো এখানে তোমরা যেরকমটি দেখতে পাচ্ছ
আমরা ঠিক সেভাবে উত্তরগুলো লিখব। দেখো আমরা যদি পরবর্তী পৃষ্ঠায় যাই তাহলে আমরা এই প্রশ্নের উত্তরগুলো কিভাবে লিখব সেই উত্তর কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি। দেখো এই হচ্ছে আমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর। এখানে আমরা এ বি সি ডি ই এফ প্রতিটি প্রশ্নের উত্তর এভাবে লিখে দিয়েছি। দেখো আমাদের প্রথম প্রশ্ন জানতে চাওয়া হয়েছিল যে হোয়াট আর দ্য ফুড আইটেমস এট দ্য বটম অফ দ্য পিরামিড। পিরামিডের নিচে যে খাবারগুলো সেগুলো মূলত কি কি। তো সেই খাবারগুলো কি কি আমি কিন্তু এখানে লিখে দিয়েছি এভাবে। ফুড পিরামিড সম্পর্কে তোমরা নিশ্চয়ই পড়েছো, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ, তোমরা এটি খুব ভালোভাবে পড়ে যাবে। তো যাই হোক, আমরা 3 নম্বর যে প্রশ্নগুলো পাবো ঠিক এতটুকু লিখলেই কিন্তু আমরা প্রতিটি প্রশ্নের এগেইনস্টে আমরা 3 নম্বর করে পেয়ে যাব। সেক্ষেত্রে 6টি প্রশ্নের জন্য আমরা কত নম্বর পাবো? আমরা 18 নম্বর পাবো। আমরা খুব বেশি বড় লিখবো না, বানিয়ে বানিয়ে লিখতে যাব না। আমাদের প্রশ্নে যেটা জানতে চাওয়া হয়েছে আমরা ঠিক সেটাই লিখে দিব। এতে করে কিন্তু আমাদের মার্ক পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তো এই হচ্ছে আমাদের 3 নম্বর যে প্রশ্ন, সেটি আমরা 3 নম্বর প্রশ্নের উত্তর ঠিক এভাবে লিখলাম। এরপর আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো শিক্ষার্থীরা প্রশ্ন খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো। আমরা এই যে 3 পর্যন্ত যে প্রশ্নগুলোর উত্তর দেব সেই প্রশ্নগুলোর উত্তর আমরা দেব কোন জায়গা থেকে বলো তো? আমরা দেব আমাদের প্রথম যেই সিন প্যাসেজ রয়েছে সেই সিন প্যাসেজ থেকে আমরা প্রথম প্রশ্নের উত্তর দেব। এরপর পরবর্তী যে প্রশ্নগুলো রয়েছে 4, 5, 6 এই 3টি প্রশ্নের উত্তর আমরা আবার দেব এই আনসিন প্যাসেজ থেকে। এখানে আমাদেরকে আরো একটি প্যাসেজ দেওয়া হবে, এই প্যাসেজটি মূলত আমাদের মূল বইয়ের বাইরে থেকে দেওয়া হবে। তোমরা দেখতে পাচ্ছ এই যে প্যাসেজটি রয়েছে, দ্য নেম অফ মাই কান্ট্রি ইজ বাংলাদেশ, ইট বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971, ঢাকা ইজ ইটস ক্যাপিটাল, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি। তো এই যে প্যাসেজটি রয়েছে এটি কিন্তু তোমাদের মূল বইয়ের কোনো প্যাসেজ নয়, এটি মূল বইয়ের বাইরে থেকে এসেছে, যেটিকে আমরা আনসিন প্যাসেজ বলতে পারি। এই আনসিন প্যাসেজটি থেকে আমাদেরকে 4, 5 এবং 6 এই 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো আমরা যদি পরবর্তী পৃষ্ঠায় যাই সেখানে মূলত আমরা এই প্যাসেজটি থেকে কি কি প্রশ্ন আসবে সেটি আমরা দেখতে পাবো। 4 নম্বরে দেখো আমাদেরকে আনসিন প্যাসেজ থেকে যেই প্রশ্নটি করা হবে সেখানে আমাদেরকে বলা হবে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটি করতে। দেখো এখানে আমাদেরকে এ বি সি ডি ই 5টি শূন্যস্থান দেওয়া হয়েছে। এই যে শূন্যস্থান, এই শূন্যস্থানগুলোর অ্যান্সার উপরে এই যে ছকটি রয়েছে এই ছকে দেওয়া থাকবে। আমাদেরকে খুঁজে খুঁজে এই অ্যান্সার গুলো এখান থেকে লিখতে হবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে সিরিয়াল অনুযায়ী দেওয়া রয়েছে। তো এটির অ্যান্সার আমরা কিভাবে করব? দেখো 4 নম্বর প্রশ্নের উত্তর তো আমরা এভাবে লিখব যে অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 4, এভাবে লিখে নিচে একটা টান দিব। তারপরে আমরা দেখো এভাবে এ বি সি ডি ই এভাবে আমরা উঠাবো, প্রতিটি সিরিয়াল উঠাবো, উঠিয়ে আমাদের কোন আমাদের কোন শূন্যস্থানে কি বসবে সেটি আমরা এখানে খুব সুন্দরভাবে লিখে দিব। দেখো প্রতিটি শূন্যস্থান তো লিখে কিন্তু এখানে নিচে দাগ দেওয়া রয়েছে। তো এটি দিয়ে বোঝানো হয়েছে যে এটি হচ্ছে একটি শূন্যস্থানের কাজ। তো তোমরা ঠিক এভাবে দাগ দিতে পারো। আবার তোমরা কিন্তু চাইলে পুরো যে বাক্যটা এই বাক্যটাও কিন্তু তুমি তুলতে পারো। এখানে পুরো সেন্টেন্সটা তুলে তারপরে কিন্তু তুমি এখানে খালি ঘরে কি বসবে সেটা তুমি লিখতে পারো। তো এখানে পুরো সেন্টেন্স না তুলে শুধুমাত্র যদি অ্যান্সারটা তুমি লিখো তাহলে কিন্তু হয়ে যাবে, এবং তার একটা উপকারী দিকও রয়েছে, সেটা হচ্ছে তোমার কিন্তু সময় বেঁচে যাবে। তো তুমি ঠিক এভাবে এই কাজটি করার চেষ্টা করবে। এটি হচ্ছে আমাদের 4 নম্বর প্রশ্ন। এরপর দেখো 5-এ বলা হয়েছে চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ অ্যান্ড রাইট ইন দ্য অ্যান্সার স্ক্রিপ্ট। তোমাকে এখানে 5টি এমসিকিউ দেওয়া হবে। তোমরা জানো যে এমসিকিউ কি, মাল্টিপল চয়েস কোশ্চেন। তোমাদেরকে এখানে 5টি এমসিকিউ দেওয়া হবে। প্রতিটি এমসিকিউর বিপরীতে 4টি করে অপশন দেওয়া থাকবে এ বি সি ডি। এই 4টি অপশনের মধ্যে থেকে যে কোনো একটি অপশন হচ্ছে সঠিক। তো তোমাকে যেটি করতে হবে সেটি হচ্ছে কোন এমসিকিউর সঠিক অপশন কি সেটি তোমাকে খুঁজে বের করতে হবে। অবশ্যই তুমি মনে রাখবে 5 নম্বর যে প্রশ্নের যেই উত্তর সেটি কিন্তু তুমি এখানে তোমাকে যেই আনসিন প্যাসেজটি দেওয়া হবে এই আনসিন প্যাসেজে কিন্তু তুমি পেয়ে যাবে। তো এখানে এই প্যাসেজটি তুমি খুব ভালোভাবে পড়বে, পড়ে তুমি লাইন বাই লাইন অর্থ বোঝার চেষ্টা করবে। তাহলেই কিন্তু তুমি এখানে এই যে এমসিকিউ গুলো রয়েছে
এই এমসিকিউ গুলোর সঠিক উত্তর কোনটির কি হবে তুমি কিন্তু সেটি লিখতে পারবে। তো দেখো আমরা 5 নম্বরের যে প্রশ্ন সেটির উত্তর আমরা কিভাবে লিখব, এই হচ্ছে আমাদের 5 নম্বর প্রশ্নের উত্তর। আমরা এভাবে লিখব যে অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 5। আমরা এভাবে 1 2 3 4 5 সিরিয়াল দেব, দেওয়ার পরে আমরা অপশনগুলো তুলে দেব জাস্ট, অর্থাৎ এ নম্বর প্রশ্নের উত্তর, এই দেখো আমাদের 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর এখান থেকে কোন অপশনটি, আমাদের 1 নম্বরের সঠিক অপশন হচ্ছে ফ্রিডম। তাহলে আমরা এ ডট ফ্রিডম এভাবে লিখবো, অর্থাৎ এই যে দেখো আমরা এখানে এ দিয়ে লিখবো ফ্রিডম। 2 নম্বরের সঠিক উত্তর কি, সেই সঠিক উত্তরের নম্বরটা এবং সামনে কি লেখা রয়েছে সেটি আমরা এভাবে লিখে দিব। ঠিক এভাবে এ বি সি ডি এভাবে মোট 5টি কোন প্রশ্নের অপশন কি সেটি আমরা এখানে লিখে দিব। এভাবেই মূলত আমরা 5 নম্বর প্রশ্নের উত্তর দেব। তো এখানে আমাদেরকে দেখো এই যে 5 মার্ক দেওয়া হবে, এমসিকিউর জন্য 5 মার্ক দেওয়া হবে, যেহেতু এখানে 1 2 3 4 5 5টা এমসিকিউ রয়েছে, প্রতিটি সঠিক উত্তর লিখতে পারলে তুমি এখান থেকে 5 মার্ক পেয়ে যাবে। পরবর্তী আমাদের যে কাজ সেটি হচ্ছে 6 নম্বরে বলা হয়েছে কি দেখো যে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন ইন এ সেন্টেন্স অর সেন্টেন্সেস। আমাদেরকে এখানে প্রশ্নের উত্তর লিখতে হবে। আমরা এই যে দেখো এখানে এর আগে 3 নম্বর যেরকম প্রশ্নের উত্তর লিখেছিলাম ডব্লিউএস কোশ্চেন, এখানেও কিন্তু ঠিক ওই একই ভাবে আমাদেরকে 5টি প্রশ্ন দেওয়া হয়েছে, শুধু পার্থক্য হচ্ছে ওখানে 3টা দেওয়া ছিল, ওখানে দেওয়া ছিল 6টা, আর এখানে আমাদেরকে মোট এ বি সি ডি ই 5টি প্রশ্ন দেওয়া হয়েছে। মানবন্টন কিন্তু সেমই, এখানেও কিন্তু প্রতিটি প্রশ্নের জন্য তোমাকে 3 মার্ক করে দেওয়া হবে। দেখো 5টি প্রশ্নের জন্য সর্বমোট তুমি এখান থেকে 15 নম্বর পাবে। তো এই প্রশ্নের উত্তরগুলো তুমি কোথায় পাবে, এই প্রশ্নের উত্তরগুলো তুমি এই যে আনসিন প্যাসেজটি এখানে পেলে, এখানে কিন্তু তুমি এই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। তাই এই প্যাসেজটি তুমি খুব ভালোভাবে পড়বে, পড়ে এখান থেকে তুমি অ্যান্সারটি খুঁজে বের করবে। যেমন দেখো এখানে প্রথম প্রশ্নটি জানতে চাওয়া হয়েছে হোয়াট ইজ দ্য ল্যান্ড এরিয়া অফ বাংলাদেশ। ল্যান্ড এরিয়া বলতে বোঝানো হয়েছে আয়তন, বাংলাদেশের আয়তন কত। দেখো এখানে বলা হয়েছে হোয়াট ইজ দ্য ল্যান্ড এরিয়া অফ বাংলাদেশ। তো এই প্রশ্নের উত্তর আমরা কিভাবে খুঁজে বের করব, দেখো এই যে প্যাসেজটি আমরা পেলাম এখানে কিন্তু এখানে বলাই হয়েছে দেখো ইটস ল্যান্ড এরিয়া ইজ 1,47,570 স্কোয়ার কিলোমিটার। তাহলে দেখো এখান থেকে আমি উত্তরটি এভাবে খুঁজে বের করলাম, তাহলে এটাই মূলত আমরা এখানে লিখে দিব। দেখো তারপর পরবর্তী যে প্রশ্ন বি নম্বর জানতে চাওয়া হয়েছে হোয়াট আর দ্য মেইন রিভার্স অফ আওয়ার কান্ট্রি। রিভার্স মানে কি, রিভার্স মানে হচ্ছে নদী, আমাদের দেশের প্রধান নদীগুলো কি কি। তো দেখো আমরা যদি এখানে যাই তাহলে কিন্তু আমরা আমাদের নদী সম্পর্কে জানতে পারবো। আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করব এখান থেকে যে কি কি নদী আমাদের এখানে রয়েছে। দেখো এই যে এখানে বলা হয়েছে দ্য মেইন রিভার্স আর দ্য পদ্মা, দ্য মেঘনা, দ্য যমুনা অ্যান্ড দ্য কর্ণফুলী। তাহলে নদীগুলোর নামের কথা কিন্তু এখানে উল্লেখ রয়েছে। আমি যেভাবে তোমাদেরকে দেখালাম যে কিভাবে তোমরা উত্তর খুঁজে বের করবে, এভাবেই মূলত তোমরা এখান থেকে লাইন বাই লাইন পড়ে পড়ে তোমরা এই উত্তরটি খুঁজে বের করবে। তো শিক্ষার্থীরা আমি আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে কিভাবে তোমরা এই উত্তর খুঁজে বের করবে। এবার চলো দেখে নিচ্ছি অ্যান্সার আমরা কিভাবে লিখব। আমাদের এই হচ্ছে খাতা, দেখো এখানে লেখা রয়েছে দ্য ল্যান্ড এরিয়া অফ বাংলাদেশ ইজ 1,47,570 স্কোয়ার কিলোমিটার। তো দেখো এভাবে আমরা কিন্তু এই প্রশ্নের উত্তরটি লিখতে পারি। এরপর দেখো বি নম্বর যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখলাম 6 নম্বর প্রশ্নের। এরপর আমরা যদি পরবর্তী পৃষ্ঠায় যাই সেখানে কিন্তু আমরা দেখো সি ডি ই বাকি যে 3টি প্রশ্ন রয়েছে এই প্রশ্নের উত্তর আমরা এভাবে লিখলাম। এভাবে যদি আমরা লিখি তাহলে কিন্তু আমরা প্রতিটি প্রশ্নের জন্য আমরা 3 মার্ক করে পাবো। এবং যেহেতু এখানে আমাদেরকে মোট 5টি প্রশ্ন দেওয়া হবে, দেখো 5টি প্রশ্নের জন্য আমরা কত নম্বর পাবো, আমরা পাবো মোট 15 নম্বর। তো এইভাবে আমরা 6 নম্বর প্রশ্নের উত্তর দেব। তো 4 5 6 এই যে 3টি প্রশ্ন, এই 3টি প্রশ্ন আমরা উত্তর করব আমাদের কোন জায়গা থেকে, আনসিন প্যাসেজ থেকে। তো সিন প্যাসেজ এবং আনসিন প্যাসেজের কাজ আমাদের এখানেই শেষ হয়ে গেল। পরবর্তী যে কাজ সেই কাজগুলো হচ্ছে আমাদের আলাদা ইউনিক কাজ। দেখো 7 নম্বর যে কাজটি সেখানে আমাদেরকে বলা হয়েছে মেক 5 WS question from the given sentences with who, what, when, where, why, which and how
ইউজিং দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড অর ওয়ার্ডস। এখানে আমাদেরকে প্রশ্ন তৈরি করতে হবে, ডাব্লিউএস প্রশ্ন, ডাব্লিউএস কোশ্চেন আমাদেরকে তৈরি করতে হবে। তোমরা জানো যে প্রশ্ন কিভাবে তৈরি করতে হয়। একটি সেন্টেন্স দেওয়া থাকবে, সেই সেন্টেন্স দিয়ে সেই সেন্টেন্সটিকে আমরা প্রশ্নে রূপান্তর করব। তো শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ এখানে এ বি সি ডি ই এফ মোট 6টি বাক্য দেওয়া রয়েছে। বাক্যগুলোর বিভিন্ন জায়গা আবার দেখো আন্ডারলাইন করে দেওয়া রয়েছে, মানে এই আন্ডারলাইন করে যে দেওয়া রয়েছে এই অংশটুকু ধরে ধরেই আমাদেরকে প্রশ্ন তৈরি করতে হবে। প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে আমরা কিছু কোশ্চেন ওয়ার্ড ইউজ করব। সেই কোশ্চেন ওয়ার্ড গুলো কি কি? সেগুলো হচ্ছে হু, হোয়াট, ওয়েন, ওয়ার, ওয়াই, হুইচ এন্ড হাউ। এই শব্দগুলো আমরা ব্যবহার করব। তো এটি কিভাবে করতে পারি? দেখো, এই হচ্ছে আমাদের 7 নম্বর প্রশ্ন। আমরা এভাবে লিখব। দেখো, ওয়াই ডু দে কাম টু দ্য ক্লাব? তারা ক্লাবে কেন এসেছিল? বি নম্বরে বলা হয়েছে হাউ মেনি উপজেলাস আর দেয়ার ইন দ্য ডিস্ট্রিক্ট? তো এই যে দেখো, এভাবে মূলত আমরা প্রশ্ন তৈরি করব। এখানে আমাদেরকে যেই আন্ডারলাইন করে দেওয়া হয়েছিল যেই শব্দগুলো, আমরা মূলত ওই শব্দগুলো কি প্রশ্নে রূপান্তর করব। মানে আমরা প্রশ্নটা এমন ভাবে তৈরি করব যাতে করে আন্ডারলাইন করে দেওয়া যেই তথ্যগুলো রয়েছে ওই তথ্যগুলি প্রশ্নে জানতে চাওয়া হয়। এটি হচ্ছে মূলত ডাব্লিউএস কোশ্চেনের নিয়ম। তো তোমরা 7 নম্বর প্রশ্নের উত্তর ঠিক এভাবে লিখবে। এখানে মোট 6টি কোশ্চেন তোমাকে তৈরি করতে হবে, যার জন্য তোমাকে দেওয়া হবে 6 নম্বর। পরবর্তী যে কাজ, সেখানে 8 নম্বর। দেখো, 8 নম্বরে বলা হয়েছে যে রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার টু মেক মিনিংফুল সেন্টেন্সেস। তোমাকে এখানে রিঅ্যারেঞ্জ করতে দেওয়া হবে। দেখো, এই হচ্ছে আমাদের রিঅ্যারেঞ্জের কাজ। রিঅ্যারেঞ্জ তোমাকে কিভাবে করতে হবে? এখানে তোমাকে 6টা সেন্টেন্স দেওয়া হবে, কিন্তু সেন্টেন্সগুলো খেয়াল করো, সেন্টেন্সগুলো তোমাকে দেওয়া হবে, সেন্টেন্সগুলোর মধ্যে যে ওয়ার্ডগুলো থাকবে সেগুলো তোমাকে এলোমেলো করে দেওয়া হবে। দেখো, এই যে ইজ, জেন্টলম্যান, দ্যাট, ও, এই যে ওয়ার্ডগুলো রয়েছে প্রতিটি ওয়ার্ডের মাঝখানে কিন্তু দেখো ভাগ ভাগ করে এগুলোকে এলোমেলো ভাবে সাজানো রয়েছে। তোমাকে কি করতে হবে? এই শব্দগুলোর যেই সঠিক যেই অর্ডার বা সঠিক যে নিয়ম, সেই নিয়মে তোমাকে এগুলোকে একটার পর একটা ওয়ার্ড গুলো বসিয়ে তোমাকে এই সেন্টেন্সটিকে মিনিংফুল করতে হবে। এটি হচ্ছে মূলত রিঅ্যারেঞ্জমেন্টের কাজ। তো আমরা যদি দেখো 8 নম্বরে যাই, সেখানে দেখো এখানে বলা হয়েছিল ইজ, জেন্টলম্যান, দ্যাট, হু। তো এই শব্দগুলোকে পরস্পর সাজিয়ে আমরা এভাবে লিখতে পারি, হু ইজ দ্য জেন্টলম্যান। তারপর দেখো বি নম্বরে বলা হয়েছে এট বুক ফেয়ার দা ইউ সি ইল। তো এভাবে যদি আমরা পড়ি তাহলে কিন্তু এর কোনো মিনিং থাকে না বা কোনো অর্থ থাকে না। আমরা যদি এভাবে বলি আই উইল সি ইউ এট দ্য বুক ফেয়ার, তাহলে কিন্তু এর একটা মিনিং বা অর্থ দাঁড়ায়। তো তোমাকে মূলত এভাবে এই যে ওয়ার্ডগুলো রয়েছে এই ওয়ার্ডগুলো পরস্পর সাজিয়ে ঠিক এভাবে তোমাকে সেন্টেন্স মেক করতে হবে। তোমাকে এমন ভাবে সেন্টেন্সটা মেক করতে হবে যেন তার একটা মিনিং হয়, তার একটা অর্থ হয়। অর্থ যদি না হয় তাহলে কিন্তু তোমাকে এখানে কোনো প্রকার মার্ক দেওয়া হবে না। তাই তোমাকে অবশ্যই খুব সুন্দরভাবে পড়ে বুঝতে হবে যে এই সেন্টেন্সটায় আসলে আমাকে ঠিক কি বোঝানো হয়েছে, এবং সেই অনুযায়ী তুমি পরস্পর ওয়ার্ডগুলোকে সাজাবে, সাজিয়ে তুমি মিনিং তৈরি করবে। এভাবে মূলত তোমরা 8 নম্বর প্রশ্নের উত্তর লিখবে। এখানে তোমাকে কত মার্ক দেওয়া হবে? 8 নম্বর প্রশ্নটির উত্তর লিখতে পারলে তোমাকে দেখো 6 নম্বর দেওয়া হবে। যেহেতু এখানে 6টি সেন্টেন্স রয়েছে, দেখো এ বি সি ডি ই মোট 6টি সেন্টেন্স রয়েছে। 6টি সেন্টেন্স সঠিকভাবে তুমি যদি সাজাতে পারো তাহলে তোমাকে এখানে 6 মার্ক দেওয়া হবে। আমরা যদি পরবর্তী প্রশ্নে যাই, যেখানে 9 নম্বরে বলা হয়েছে কি দেখো রিরাইট ইউজিং ক্যাপিটাল লেটার্স এন্ড পাংচুয়েশন মার্কস। এখানে মূলত আমাদেরকে ক্যাপিটালাইজেশন এন্ড পাংচুয়েশন মার্কের কাজ দেওয়া হয়েছে। তো এই কাজটি কি তোমরা খুব ভালোভাবে জানো। তোমাদেরকে মূলত এখানে একটি টেক্সট দেওয়া থাকবে, সেই টেক্সটের কোথাও কোনো দাড়ি, কমা, ফুল স্টপ, তারপর অন্যান্য যে সকল প্রশ্নবোধক, এছাড়া অন্যান্য যে সকল বিরাম চিহ্নগুলো রয়েছে, পাংচুয়েশন মার্কগুলো রয়েছে, সেগুলো কিন্তু কোথাও ইউজ করা হয়নি। একই সাথে আমরা জানি লেখার বিভিন্ন জায়গায় ক্যাপিটাল লেটার ইউজ করতে হয়, সেগুলো কিন্তু এখানে নেই। যেমন কিশোরগঞ্জ, তারপর রয়েছে নন্দকিশোর প্রামাণিক, এগুলো মানুষের নাম, কিন্তু এখানে কিন্তু দেখো কোথাও কোনো বড় হাতের অক্ষর নেই। তোমাকে ঠিক এই কাজটি করতে হবে, তোমাকে রিরাইট করতে হবে এই টেক্সটটিকে। রিরাইট, দেখো রিরাইট পুনরায় লিখতে হবে। যেখানে যেখানে ক্যাপিটাল লেটার বসবে সেখানে তোমাকে ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে, এবং যেখানে পাংচুয়েশন মার্ক বা যতি চিহ্ন বসবে সেখানে তোমাকে সেগুলো ইউজ করতে হবে।
দেখো 9 নম্বর প্রশ্নের উত্তরটা আমরা এভাবে লিখতে পারি। আমরা প্রথমে এভাবে 9 নং প্রশ্নের উত্তর লিখব, এরপরে আমরা ঠিক এভাবে সাজিয়ে গুছিয়ে দেখো দ্য নেম কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ কি বড় হাতের অক্ষর না? তাহলে আমরা বড় হাতের অক্ষর দিয়ে লিখব comes from the name of an old landlord known as ব্রজ কিশোর প্রামাণিক। তাহলে এই যে দেখো ব্রজ, ব্রজ একটা নাম, তাহলে বিটা বড় হাতের অক্ষর দিলাম, প্রামাণিক বড় হাতের অক্ষর দিলাম, অর নন্দকিশোর প্রামাণিক। দেখো এনটা বড় হাতের দিলাম, পিটা বড় হাতের দিলাম, এরপর আমরা এখানে ফুল স্টপ দিলাম কারণ আমাদের লাইনটা এখানে শেষ হয়ে গেছে। এরপর দ্য এরিয়া অফ কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ আমরা বড় হাতের অক্ষর দিলাম, মিউনিসিপ্যালিটি ইজ অ্যাবাউট 10 স্কয়ার কিলোমিটার্স, আমরা এখানে ফুল স্টপ দিলাম। তো ঠিক এভাবে যেখানে ফুল স্টপ দেওয়া প্রয়োজন বা অন্য কোনো পাংচুয়েশন মার্ক রয়েছে, যেমন আমরা কোশ্চেন মার্ক সম্পর্কে জানি, আমরা কমা সম্পর্কে জানি, আমরা মার্ক অফ এক্সক্লেমেশন সম্পর্কে জানি, তো সেই মার্কগুলো আমাদেরকে যথাযথ স্থানে বসাতে হবে। এভাবে আমরা এখান থেকে 5 মার্ক পাবো, আমাদের এখানে 5 মার্ক দেওয়া হবে। শিক্ষার্থীরা আমাদের পরবর্তী যে কাজ সেটা হচ্ছে 10 নম্বর কাজ। 10-এ আমাদেরকে একটি ফর্ম পূরণ করতে হবে। ফর্ম পূরণটি আমরা কিভাবে করব? আমরা কিন্তু বাংলা বিষয়ে ফর্ম পূরণ করেছি, তোমরা জানো ফর্মে কিছু তথ্য দেওয়া থাকবে, সেই তথ্যগুলো দিয়ে আমরা এই ফর্মটি পূরণ করব। দেখো আগে আমরা ফর্মটি পড়ে বুঝে নেই যে আসলে আমাদেরকে ফর্মে এখানে ঠিক কি বলা হয়েছে। দেখো এখানে বলা হয়েছে সাপোজ ইউ আর শিহাব, মনে করো তোমার নাম শিহাব। Your date of birth is 2 March 2015, তোমার জন্ম তারিখ হচ্ছে 2015 সালের 2রা মার্চ। You read in class 5, তুমি ক্লাস 5 এ পড়ো। You want to take part in a sports competition of your school, তুমি তোমার স্কুলের যে ক্রীড়া প্রতিযোগিতা রয়েছে সেখানে তুমি অংশগ্রহণ করতে চাচ্ছ। Now you have to fill up the following form using the given information, এখন তোমাকে এই ফর্মটি পূরণ করতে হবে এখানে যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো ব্যবহার করে। তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো যে তোমাকে কি করতে হবে। এই যে ফর্মটি ঠিক এভাবে তোমাকে পূরণ করতে হবে। এখানে নামের জায়গায় তোমাকে নাম লিখতে হবে, ক্লাসের জায়গায় ক্লাস লিখতে হবে, রোলের জায়গায় রোল লিখতে হবে, ডেট অফ বার্থ বা জন্ম তারিখের জায়গায় জন্ম তারিখ লিখতে হবে, এরপর নেম অফ দ্য ইভেন্ট ইউ ওয়ান্ট টু টেক পার্ট, মানে তুমি কোন কোন প্রতিযোগিতায় বা কোন কোন খেলায় তুমি অংশগ্রহণ করতে চাও সেটি তোমাকে লিখতে হবে। এরপর তোমাকে তোমার সিগনেচারটি এখানে দিয়ে দিতে হবে। সিগনেচার মানে হচ্ছে স্বাক্ষর। তো এটি যদি তুমি করতে পারো তাহলে তোমাকে এখান থেকে 5 মার্ক দেওয়া হবে। তো চলো আমরা দেখে নিচ্ছি যে এই কাজটি কিভাবে করব। আমরা এই খাতার পরবর্তী পৃষ্ঠায় গেলে আমরা এই কাজটি দেখতে পাবো। দেখো শিক্ষার্থীরা এখানে মূলত কাজটি দেখানো হয়েছে ঠিক এভাবে তোমরা একটি বক্স তৈরি করবে। বক্স তৈরি করবে কি দিয়ে? তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে বক্স তৈরি করবে। বক্স তৈরি করার পর ঠিক এখানে যেই সকল তথ্যগুলো লেখা হয়েছে এই তথ্যগুলো লিখবে, লেখার পর তুমি ফর্মটি পূরণ করবে। দেখো নেইমের জায়গায় লেখা হচ্ছে শিহাব, ক্লাসের জায়গায় লেখা হয়েছে 5, রোল লেখা হয়েছে 5, তারপরে ডেট অফ বার্থ লেখা হয়েছে 2 মার্চ 2015, তারপর নেম অফ ইভেন্ট ইউ ওয়ান্ট টু টেক পার্ট, মানে তুমি কোন খেলায় অংশগ্রহণ করতে চাও, এখানে লিখে দেওয়া হয়েছে হাই জাম্প মানে বা উচ্চ লাফ যে খেলাটি রয়েছে সেই খেলাটির নাম এখানে দেওয়া রয়েছে। তো তুমি ঠিক এভাবে ফর্মটি পূরণ করবে। অবশ্যই এখানে সতর্কতার সাথে খেয়াল রাখতে হবে উপরে যেই তথ্যগুলো দেওয়া হয়েছে এই তথ্যগুলোই কিন্তু এখানে ব্যবহার করতে হবে, এখানে কিন্তু তুমি অন্য কোনো তথ্য ব্যবহার করবে না। যেমন এখানে বলা হয়েছে দেখো শিহাব, ইউর নেম ইজ শিহাব, তো এর জন্য তোমাকে কিন্তু এখানে তোমার নাম হিসেবে শিহাবই লিখতে হবে। তোমার যদি তোমার নাম হচ্ছে অন্য কোনো কিছু, মনে করো তোমার নাম রাজু, তোমার নাম মিনা, তো সেক্ষেত্রে তুমি তোমার নামটি এখানে ব্যবহার করতে পারবে না। এখানে ডেট অফ বার্থ বা জন্ম তারিখ লেখা রয়েছে 2015 সালের 2 মার্চ, তো এটি কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখো এই যে জন্ম তারিখ দেওয়া রয়েছে 2 মার্চ 2015, তারপরে তুমি পঞ্চম শ্রেণীতে পড়ো এটি কিন্তু লেখা রয়েছে। তো শিক্ষার্থীরা এই যে তথ্যগুলো এখানে নির্দিষ্টভাবে উল্লেখ রয়েছে, যদি এরকম তোমাকে নির্দিষ্টভাবে উল্লেখ করা দেওয়া থাকে তথ্যগুলো, তাহলে তোমাকে সেই তথ্যগুলোই এখানে ব্যবহার করতে হবে। তোমার নিজের সত্য যে তথ্যগুলো সেই তথ্যগুলো কিন্তু তুমি এখানে ইউজ করতে পারবে না। তবে যদি এখানে নির্দিষ্টভাবে কোনো তথ্য উল্লেখ করা না থাকে তাহলেই কেবল তুমি তোমার নিজের যে তথ্যগুলো রয়েছে তুমি চাইলে সেই তথ্যগুলো তুমি এখানে
ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে আর কোনো সমস্যা নেই। কিন্তু অবশ্যই তুমি খেয়াল রাখবে, আগে প্রশ্নপত্রটি হাতে পাওয়ার পরে এখানে তুমি এই প্রশ্নটি পড়বে, দেখবে যে এখানে নির্দিষ্টভাবে কোনো তথ্য দেওয়া আছে কিনা। তথ্য দেওয়া থাকলে তুমি সেই তথ্যগুলো এখানে লিখবে। এটা যদি তুমি সঠিকভাবে করতে পারো তাহলে তোমাকে 5 মার্ক দেওয়া হবে। শিক্ষার্থীদের আরেকটি বিষয় খেয়াল রাখবে, তুমি যে এখানে এই যে ফর্মের যে বক্সটি তুমি করবে, আমি যে দাগ টেনে এখানে দেখিয়ে দিয়েছি, এটি তোমাকে অবশ্যই পেন্সিল দিয়ে করতে হবে, তুমি অবশ্যই কলম দিয়ে করবে না। পেন্সিল দিয়ে করলে তোমার সুবিধা যেটি হবে সেটি হচ্ছে যে কোনো দাগ যদি আঁকা বাঁকা হয়ে যায় তুমি কিন্তু সেটি মুছে পুনরায় আবার দাগ দিতে পারবে। আর যদি তুমি কলম দিয়ে করো তাহলে কিন্তু যদি কোনো কাটাকাটি হয় তাহলে কিন্তু সেটি আর তোমার মোছা সম্ভব হবে না। আর এর জন্য তোমাকে যেটি করতে হবে, তুমি অবশ্যই পেন্সিল দিয়ে দাগটি টানবে, এতে করে তোমার জন্য খাতাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। পরবর্তী আমাদের যে কাজ 11 নম্বর, দেখো 11 নম্বরে কি বলা হয়েছে, রিরাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস ইন ব্র্যাকেটস। এখানে তোমাদেরকে কারেক্ট ফর্ম অফ ভার্ব বা রাইট ফর্ম অফ ভার্ব যেটিকে আমরা বলি সেই কাজটি করতে বলা হবে। এখানে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটি রয়েছে। দেখো প্রতিটা গ্যাপ বা শূন্যস্থানের পরে তোমাকে একটি করে ভার্ব দেওয়া হবে, এই ভার্বগুলোর যে কারেক্ট ফর্ম বা সঠিক ফর্ম সেটি তোমাকে খাতায় লিখতে হবে। তো দেখো এই হচ্ছে মূলত আমাদের 11 নম্বর কাজটি। আমি এখানে লিখে দিয়েছি, দেখো এ বি সি ডি ই। তো এতে হয়েছে কি গেটস, তো এখানে দেখো লেখা রয়েছে গেট, এখানে লেখা রয়েছে গেট কিন্তু এখানে রয়েছে গেটস। তো এটি তোমাকে ভার্বের যে নিয়ম সেই নিয়মটি তোমাকে জানতে হবে, যে কোথায় ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, আইএনজি যুক্ত হয় কোথায়। তো এই যে গ্রামারের যে রুল সেই রুলগুলো তোমাকে অবশ্যই জানতে হবে, না জানলে কিন্তু তুমি এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে না। মানে এখানে যে ভার্বগুলো রয়েছে সে ভার্বগুলো এখানে মডিফাই হবে, বিভিন্ন ভাবে কিন্তু সেটি মডিফাই হতে পারে। তো সেভাবেই তোমাকে মডিফাই করে এখানে এই 11 নম্বর প্রশ্নের উত্তরটি লিখতে হবে। এরপর দেখো 12 নম্বর যে কাজটি, সেখানে আমাদেরকে মূলত একটি লেটার লিখতে হবে। তো লেটারটি লেখার ক্ষেত্রেও তোমাকে অবশ্যই এখানে উপরে যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো পড়তে হবে এবং তোমাকে কিছু ক্লু দেওয়া হবে, সেই ক্লুগুলো তোমাকে পড়ে নিতে হবে। তো আমরা আগে এখানে যে তথ্যগুলো দেওয়া রয়েছে সেই তথ্যগুলো আগে পড়ে নিচ্ছি। দেখো বলা হয়েছে কি, সাপোজ ইউ আর মিনা, মনে করো তুমি হচ্ছ মিনা। Write a letter to your father about your preparation for the upcoming government primary school scholarship examination. তো এখন তুমি তোমার বাবাকে একটি চিঠি লিখো, তোমার যেই আসন্ন পরীক্ষাটি রয়েছে যেটি হচ্ছে সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা, সে বৃত্তি পরীক্ষায় তোমার প্রিপারেশন কেমন, তোমার প্রস্তুতি কেমন সেটি জানিয়ে তুমি তোমার বাবাকে একটি চিঠি লিখবে। তো এখানে তোমার কিন্তু নাম দিয়ে দেওয়া হয়েছে, দেখো মিনা অথবা রাজু। তুমি যদি মেয়ে হও তাহলে তুমি তোমার নাম মিনা ইউজ করবে, আর যদি তুমি ছেলে হও তাহলে তুমি তোমার নাম রাজু ইউজ করবে। তো এখন দেখো এখানে এই যে আমরা তথ্যগুলো পেলাম যে কোন বিষয়ের উপর আমরা চিঠি লিখব, কিন্তু তোমাকে চিঠিটি লিখতে হবে এখানে কিছু ক্লু দেওয়া হয়েছে সেই ক্লুগুলো ব্যবহার করে। তো তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে তোমাকে কি কি তথ্য দেওয়া রয়েছে। তো আমরা যদি ক্লুগুলো এখান থেকে এক নজরে পড়ি তাহলে দেখো আমাদেরকে বলা হয়েছে রাইট ইউর অ্যাড্রেস অ্যান্ড দ্য ডেট অ্যাট দ্য টপ অফ দ্য লেটার। তুমি যখন চিঠিটি লিখবে তখন তোমার ঠিকানা এবং তুমি যেই তারিখে চিঠিটি লিখছো সেই তারিখ তুমি কি করবে, তোমার চিঠির একেবারে উপরের দিকে লিখবে। এরপর বলা হয়েছে রিজিউমিং আফটার এ লং টাইম, মানে তুমি যে তোমার বাবাকে অনেকদিন পর স্মরণ করছো বা অনেকদিন পর তাকে তুমি চিঠি লিখছো সেটি তুমি তোমার চিঠিতে উল্লেখ করবে। এরপর মেনশন এক্সাম ডেট, মানে তুমি যেই তারিখে পরীক্ষায় অংশগ্রহণ করবে সেই তারিখের কথা তুমি তোমার সেই খাতায় তুমি তুমি তোমার চিঠিতে উল্লেখ করবে। হাউ ইউ আর প্রিপেয়ারিং এক্সাম সাবজেক্টস ইউর গোল, তুমি কিভাবে তোমার পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ সেটি তুমি তাকে জানাবে। তোমার পরীক্ষায় কি কি সাবজেক্ট আছে সেটি তুমি জানাবে এবং তোমার গোল, গোল মানে হচ্ছে উদ্দেশ্য, তোমার লক্ষ্য বা উদ্দেশ্য কি সেটি তুমি তাকে জানাবে। এরপর বলা হয়েছে দেখো রিকোয়েস্ট ফর প্রেয়ার্স, মানে তাকে তুমি তোমার জন্য প্রেয়ার বা প্রার্থনা করার জন্য অনুরোধ জানাবে। সাইন দ্য লেটার, এবং সবশেষে তুমি তোমার স্বাক্ষর করবে। যে এই তথ্যগুলো দেওয়া রয়েছে ঠিক এভাবে তুমি চিঠিটি কিভাবে লিখবে, তোমার চিঠি লেখার যে বিষয়বস্তু তার উপর ভিত্তি করে এখানে তোমাকে কিছু ক্লু দেওয়া হবে বা তোমাকে কিছু সূত্র দেওয়া হবে।
সেই সূত্রগুলো খেয়াল করেই কিন্তু তোমাকে এই 12 নম্বরের চিঠিটি লিখতে হবে। তো এখানে যে তথ্যগুলো দেওয়া রয়েছে সেই তথ্যের ভিত্তিতে আমরা কিভাবে একটি চিঠি লিখতে পারি সেটি চলো দেখে নিচ্ছি। দেখো, এই হচ্ছে আমাদের পরীক্ষার খাতা। এখানে লেখা রয়েছে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম 12। তো আমাদেরকে ঠিক এভাবে দেখো আমাদের তথ্যগুলোর উপর ভিত্তি করে লিখতে হবে। প্রথমে আমরা লিখলাম যে আমাদের তারিখ 25 নভেম্বর 2025, আমরা একটা তারিখ লিখে দিলাম। তুমি ঠিক এভাবে একটা তারিখ লিখে দিবে। এরপর তুমি জায়গার নাম লিখবে। দেখো এখানে লেখা রয়েছে শান্তিপুর, মাগুরা। তুমি যেই জায়গা থেকে তুমি চিঠিটি লিখবে সেই জায়গাটি তুমি এখানে লিখে দিবে। তো আমাদেরকে এখানে কিন্তু বলা হয়েছিল প্রথম ক্লুতে যে রাইট ইউর অ্যাড্রেস এন্ড ডেট এট দ্য টপ অফ দ্য লেটার। তুমি কি করলে, তোমার যেই তথ্যগুলো সেটা তুমি এখানে লিখে দিলে, যেই তোমার ডেট কবে এবং তোমার জায়গার নাম কি, অ্যাড্রেস কি, সেটা তুমি এখানে লিখে দিলে। এরপর তুমি শুরু করলে মাই ডিয়ার ফাদার। তুমি এখানে তোমার বাবাকে তুমি কি করলে, গ্রিটিং করলে। তারপরে তুমি তোমার যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো তুমি এখানে খুব সুন্দরভাবে লিখে দিলে। তো আমাদেরকে এখানে বলা হয়েছিল রিজিউমিং আফটার এ লং টাইম, মানে অনেকদিন পর যে বাবাকে চিঠিটি লিখছি সেটি আমাদেরকে উল্লেখ করতে বলা হবে। তো আমরা একেবারে ধরে ধরে পয়েন্টগুলো দেখবো যে পয়েন্টগুলো এই চিঠিতে আছে কিনা। দেখো এখানে বলা হয়েছে আসসালামু আলাইকুম, আই হোপ ইউ আর ওয়েল, আই অ্যাম রাইটিং টু ইউ আফটার এ লং টাইম। আমি আপনাকে অনেক দিন পর লিখছি। তাহলে এই তথ্যটি কিন্তু এখানে দেখো রয়েছে, আফটার এ লং টাইম, এই তথ্যটি কিন্তু এখানে রয়েছে। এরপর বলা হয়েছে যে মেনশন এক্সাম ডেট, তোমার পরীক্ষার তারিখটি তুমি উল্লেখ করো। তো দেখো এখানে কিন্তু পরীক্ষার তারিখটি উল্লেখ করে আমি লিখে দিয়েছি যে ইউ উইল বি হ্যাপি টু নো দ্যাট মাই গভর্নমেন্ট প্রাইমারি স্কুল স্কলারশিপ এক্সামিনেশন উইল বি হেল্ড অন 21 ডিসেম্বর 2025। দেখো এখানে কিন্তু তারিখটি উল্লেখ করা রয়েছে যে কবে আমার পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে। তো এভাবে তোমাকে যে বিষয়গুলো দেওয়া হবে, যে ক্লুগুলো দেওয়া হবে, সেটি কিন্তু তোমাকে খুব সুন্দরভাবে উল্লেখ করতে হবে। এরপর বলা হয়েছে হাউ ইউ আর প্রিপেয়ারিং এক্সাম সাবজেক্টস ইউর গোল। তো এই তথ্যগুলো তোমাকে উল্লেখ করতে হবে যে তুমি কিভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ। তো এখানে কিন্তু লেখা রয়েছে, দেখো আই এম প্রিপেয়ারিং ওয়েল ফর দ্য এক্সাম, আমি পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নিচ্ছি। আই স্টাডি, আমি কি কি পড়ছি, দেখো বাংলা, ইংলিশ, ম্যাথমেটিক্স, জেনারেল সায়েন্স অ্যান্ড বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ এভরিডে। তো তোমার পরীক্ষার যে সাবজেক্টগুলো সেই সাবজেক্টগুলো কিন্তু এখানে লেখা রয়েছে যে কি কি বিষয়ের উপর তুমি পরীক্ষা দিচ্ছ। আই রিভাইজ মাই লিসন রেগুলারলি, আমি প্রতিদিন আমার যেই পড়াগুলো সেগুলো রিভাইজ করছি অ্যান্ড সলভ মেনি মডেল টেস্ট, এবং প্রচুর পরিমাণ মডেল টেস্ট আমি সলভ করছি। মাই টিচার্স আর অলসো হেল্পিং মি এ লট, আমার যে শিক্ষকরা রয়েছেন তারা আমাকেও প্রচুর পরিমাণে সাহায্য করছেন। মাই গোল ইজ টু ডু ওয়েল অ্যান্ড গেট দ্য ট্যালেন্ট পুল স্কলারশিপ, আমি এখানে আমার যেই লক্ষ্য সেই লক্ষ্যের কথা উল্লেখ করেছি যে আমার লক্ষ্য হচ্ছে ট্যালেন্ট পুল বৃত্তি পাওয়া। এরপর বলা হয়েছে কি, দেখো রিকোয়েস্ট ফর প্রেয়ার্স, মানে তাকে তোমার জন্য দোয়া করার অনুরোধ জানাবে। তো আমি এখানে লিখে দিয়েছি আই এম ওয়ার্কিং ভেরি হার্ড ফর দিস, প্লিজ প্রে ফর মি সো দ্যাট আই ক্যান ডু মাই বেস্ট ইন দ্য এক্সাম। দেখো এই যে প্রে ফর মি, আমার জন্য প্রার্থনা করো, যাতে করে সো দ্যাট আই ক্যান ডু মাই বেস্ট ইন দ্য এক্সাম, আমি যেন পরীক্ষায় ভালো ফলাফল করতে পারি। তো এইভাবেই মূলত তোমাকে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে ধারাবাহিকভাবে। এবং সবশেষে সাইন দ্য লেটার, তুমি যে চিঠিটি লিখছো সেই চিঠিতে তোমার নামটা এখানে লিখে দিতে হবে। তো শিক্ষার্থীরা ঠিক এভাবেই মূলত একটা লেটার লিখবে, এবং লেটারের শেষে তোমাকে এরকম একটা খাম উল্লেখ করতে হবে। দেখো এখানে খাম আমি এঁকে দিয়েছি। খামে মূলত দুইটা অপশন থাকবে, বাম পাশে থাকবে ফ্রম এবং ডান পাশে থাকবে টু। ফ্রমে উল্লেখ করবে তুমি তোমার নাম, অর্থাৎ তুমি চিঠিটি লিখছো, তোমার ঠিকানা, তোমার মোবাইল নাম্বার। আর ডান পাশে উল্লেখ করবে চিঠিটি কে পাচ্ছে। যেহেতু এখানে তোমার বাবার কথা উল্লেখ করা হয়েছে, তুমি এখানে তোমার বাবার নাম উল্লেখ করবে, তার ঠিকানা উল্লেখ করবে, তার ফোন নম্বর উল্লেখ করবে। ঠিক এভাবে তুমি একটি চিঠি লিখবে। আরেকটা বিষয় খেয়াল করবে, সেটা হচ্ছে চিঠিটি তুমি এক পৃষ্ঠার মধ্যে লেখা শুরু করবে। দেখো খাতাটা খুব ভালোভাবে খেয়াল করো, এই চিঠিটি কিন্তু একটা পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে, পরবর্তী পৃষ্ঠায় যায়নি। তবে তুমি যদি মনে করো যে তুমি চিঠিটি লিখলে তোমার পরবর্তী পৃষ্ঠায় যাওয়ার প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে তুমি চিঠিটা এই পাশে না লিখে তুমি বাম পাশের এই পৃষ্ঠায় শুরু করবে। শিক্ষার্থীরা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো, চিঠি তুমি সবসময় শুরু করবে বাম পাশে, বাম পাশের এই পৃষ্ঠায় তুমি চিঠি লেখা শুরু করবে,
এবং যদি তুমি বাম পাশে পৃষ্ঠাটায় তোমার জায়গায় না ধরে, তোমার যদি ডান পাশে যেতে হয়, তাহলে তুমি এখানে যেতে পারবে। কিন্তু তুমি যদি শুরুই করো এই পৃষ্ঠা থেকে এবং তোমাকে যদি এই পৃষ্ঠায় তোমার লেখা না ধরে, তাহলে কিন্তু তোমাকে এখানে উল্টিয়ে এইখানে আবার লিখতে হবে, সেটা কিন্তু তুমি করতে পারবে না। এর জন্য তোমাকে যেটি করতে হবে, তুমি সবসময় বাম পাশ থেকে শুরু করবে এবং তুমি এখানে আসতে পারবে, এই পৃষ্ঠায় তুমি লিখতে পারবে। আর যদি তুমি মনে করো যে না, আমি এই এক পৃষ্ঠার মধ্যে আমি লিখতে পারবো, তাহলে তুমি ডান পাশেই তুমি তোমার লেখাটা তুমি লিখতে পারো, সমস্যা নেই। তো এই হচ্ছে আমাদের যে 12 নম্বর যে চিঠি লেখার যে প্রশ্ন সেটি। 13 নম্বরে আমাদেরকে যেটি দেওয়া হবে সেটি হচ্ছে শর্ট কম্পোজিশন লেখা। 13 নম্বরে কি করতে বলা হয়েছে দেখো, রাইট এ শর্ট কম্পোজিশন অন গুড ফুড বাই অ্যান্সারিং গিভেন কোশ্চেন। এখানে শর্ট কম্পোজিশন বা ছোট একটি রচনা লিখতে বলা হয়েছে। তো আমরা এই বিষয়টির উপরে কিভাবে রচনা লিখতে পারি, দেখো আমরা যদি পরবর্তী পৃষ্ঠায় যাই, আমরা এখানে দেখব যে কিভাবে আমরা একটা রচনা লিখতে পারি। দেখো প্রথমে আমরা উপরে নাম্বার দিলাম যে অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 13, এরপর আমরা লিখলাম গুড ফুড, আমাদের কম্পোজিশনের নামটা আমরা এভাবে উপরে লিখে দিলাম। এরপর আমরা ঠিক এভাবে আমাদের এই যে তথ্যগুলো, আমাদের যে রচনার যে তথ্যগুলো সেগুলো আমরা এভাবে লিখে দিব। রচনা লেখার ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে, তোমাকে কিছু ক্লু দিয়ে দেওয়া হবে। দেখো আমাদেরকে যেহেতু গুড ফুড লিখতে বলা হয়েছে, আমাদেরকে কিন্তু ক্লু দিয়ে দেওয়া হয়েছে, সেটি কি, হোয়াট ডাজ গুড ফুড মিনস, গুড ফুড বলতে কি বোঝো, ওয়াই শুড উই ইট গুড ফুড, গুড ফুড আমাদের কেন খাওয়া প্রয়োজন। এরপর হাউ ডাজ ফুড পিরামিড হেল্প আস, কিভাবে ফুড পিরামিড আমাদেরকে সাহায্য করে। হাউ মেনি কাইন্ডস অফ ফুড আর দেয়ার দ্যাট আওয়ার বডি নিডস ফর ইটস ফিটনেস, কি কি ধরনের খাবার আমাদের শরীরের প্রয়োজন সুস্থতার জন্য। হোয়াট শুড কিপ ইন মাইন্ড টু কিপ হেলদি অ্যান্ড স্ট্রং, স্বাস্থ্যবান এবং শক্তিশালী থাকার জন্য আমাদেরকে কি মনে রাখতে হবে। তো এই যে তথ্যগুলো দেওয়া রয়েছে, এই তথ্যগুলো বা এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই আমাদের এই যে শর্ট কম্পোজিশনটি আমরা লিখবো, এই শর্ট কম্পোজিশনে এই তথ্যগুলো উঠে আসতে হবে, মানে এই তথ্যগুলোর ভিত্তিতেই আমাদেরকে এই কম্পোজিশনটি লিখতে হবে। এভাবে যদি আমরা লিখতে পারি তাহলে কম্পোজিশনে আমরা মোট 10 নম্বর পাবো। তো তোমরা দেখে নাও, যদি গুড ফুড আসে তাহলে তোমরা কিভাবে এই কম্পোজিশনটা লিখবে সেটি কিন্তু আমি এখানে লিখে দিয়েছি, তোমরা এটি নোট করে রাখতে পারো। তো এই হচ্ছে মূলত আমাদের 13 নম্বর প্রশ্নের উত্তর। শিক্ষার্থীরা, সম্পূর্ণ ক্লাস জুড়ে আমি তোমাদেরকে দেখালাম যে কিভাবে তোমরা ইংরেজি বিষয়ের যে বিভিন্ন প্রশ্নগুলো রয়েছে সেগুলোর সমাধান তোমরা তোমাদের খাতায় লিখবে। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে তোমাদের গণিত বিষয়ের যে প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্রের সমাধান তোমরা কিভাবে লিখবে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তাই কোর্সটিকায় পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি।